শনিবারটা পশ্চিমা দুনিয়ায় সাপ্তাহিক ছুটির দিন, কিন্তু সাপ্তাহিক ছুটির দিনটাই উদ্বেগ, উৎকণ্ঠা আর উত্তেজনায় ভরে গেল। কেবল পশ্চিমা দুনিয়ায় যে তা নয়, পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সারা বিশ্বব্যাপী এক উত্তেজনা তৈরি হয়ে গেল, আতঙ্ক তৈরি হয়ে গেল ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার খবর শোনার সঙ্গে সঙ্গেই। দর্শক, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন পুরো বিষয়টি, এবং মোটামুটি এক ধরনের একটা স্বস্তি এসেছে যে ইরান ঘোষণা করেছে যে তাদের যে অ্যাটাক, সেই অ্যাটাকটি নাও ডিমড কনক্লুডেড, মানে তারা মনে করছে যে তাদের যে কাজটি করার ছিল সেই কাজটি তারা করে ফেলেছে। ভবিষ্যতে তারা কি করবে না করবে সেটি ডিপেন্ড করবে ইসরায়েল পরবর্তীতে কী ধরনের প্রতিক্রিয়া দেখায় তার উপর। আর ইসরায়েল দাবি করছে যে ইরান যে হামলা, তাদের যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র পাঠিয়েছিল ইসরায়েলের তাদের যে সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে, তার অধিকাংশই তারা ধ্বংস করে দিতে পেরেছে কিংবা বাধা দিতে পেরেছে, ফলে তাদের আসলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে রোববার ইসরায়েলের ওয়ার ক্যাবিনেটের সভা ডাকা হয়েছে, সেখানে সিদ্ধান্ত হবে যে ইসরায়েল পরবর্তীতে কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে কিংবা কী ধরনের পদক্ষেপ নেবে। এর বাইরে দর্শক, আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ বৈঠক ডেকেছে, আজ মানে রোববার বৈঠক ডেকেছে। সেই বৈঠকে ইরান পরিস্থিতি নিয়ে সেখানে কথাবার্তা হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন যে তিনি G7 কান্ট্রিগুলোরও বৈঠক ডেকেছেন, সেখানে সমন্বিতভাবে কম্বাইন্ডলি ইরানের বিরুদ্ধে কী ধরনের ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ নেওয়া যায় সেই বিষয়ে তারা আলোচনা করবেন এবং সিদ্ধান্ত নেবেন। বিষয়টি যদি ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভের মধ্যেই থাকে দর্শক, তাহলে হয়তো আমাদের খুব বেশি উদ্বেগের ব্যাপার থাকবে না। কিন্তু যদি বিষয়টি মিলিটারি ইন্টারভেনশনের দিকে এগোয়, কিংবা আবার ইসরায়েলের সামরিক হামলা এবং সেখানে নেটোর পৃষ্ঠপোষকতা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতা, সেই বিষয়গুলো সামনে চলে আসে, তাহলে আমাদের সামনে দিনগুলোতে আতঙ্কিত হবার ব্যাপার আছে। এবং আতঙ্কিত হবার ব্যাপার আছে এই কারণে যে দর্শক, এই যে শনিবারের যে হামলার ঘটনাটি ঘটল, সেই হামলার ঘটনাটিতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা দেখলাম যে সরাসরি মাঠে তারা ইসরায়েলের পক্ষে নেমে গিয়ে গুলি করে করে ইরানের নিক্ষিপ্ত ড্রোন তারা ভূপতিত করছে কিংবা তাদের মিসাইল ঠেকে দেওয়ার চেষ্টা করছে। ইরানি সেনাবাহিনী সেখানে ডিরেক্টলি এনগেজড হয়ে গেছে, এবং এটিকে যদি আমরা যুদ্ধ হিসাবে বিবেচনা করি, তাহলে বলতে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছে। সো বিষয়টি হচ্ছে যে এই যে দর্শক, গাজায় ইসরায়েলিদের গণহত্যা, নির্বিচারে নারী, শিশু, নিরাপরাধ মানুষকে হত্যা, এবং সেই হত্যার মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন, সেটি নিয়ে যখন তার নিজ দেশে এবং বহির্বিশ্বে তুমুল বাদানুবাদ, তুমুল প্রতিবাদ চলছে, ঠিক সেই সময়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যেন একটা সুযোগ পেয়ে গেল যে ইসরায়েল তাদের পুরনো বন্ধুর পক্ষে মাঠে নেমে বন্ধুত্বের পরীক্ষা দেওয়ার, এবং সেটি শনিবার তারা করলো। এবং এই যে তারা যে নিজেরা সরাসরি এই কাজটি করেছে, সেটি কিন্তু আমি প্রথম পড়েছিলাম একজন ইসরায়েলি সাংবাদিক, তার একটি টুইটার থেকে তিনি এই বিষয়গুলো জানিয়েছিলেন। কিন্তু সর্বশেষ দেখা গেল যে জো বাইডেন নিজেই আনুষ্ঠানিকভাবে একটা যে স্টেটমেন্ট দিয়েছেন, সেই স্টেটমেন্টে তিনি উল্লেখ করেছেন যে আমেরিকান ফাইটার জেটস অ্যান্ড শিপস হেল্প ইসরায়েল শুট ডাউন নিয়ারলি অল অফ দ্য ইনকামিং ড্রোনস অ্যান্ড মিসাইলস ফায়ার্ড বাই ইরান অ্যান্ড ইটস প্রক্সিস ইন ইয়েমেন, সিরিয়া অ্যান্ড ইরাক। তিনি বলছেন যে আমেরিকান ফাইটার জেটস অ্যান্ড শিপ ইসরায়েলকে হেল্প করছে শুট ডাউন করতে, যে ইরান যেসব মিসাইল পাঠিয়েছে, ড্রোন পাঠিয়েছে, সেইগুলোকে ভূপতিত করার ক্ষেত্রে। আর তারও আগে ইসরায়েলি সাংবাদিক বারাক রেভিড যেই টুইট করেছেন, তিনি সারাদিনই ঘটনার পর থেকেই নানা ধরনের ইসরায়েলি সরকারের অবস্থান, সরকারের বক্তব্য, এবং দর্শক আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই যে ইরান হামলা করেছে সেটি পশ্চিমা মিডিয়াগুলোতে আসার আগে আমি প্রথম কিন্তু বারাকের টুইট থেকে জেনেছিলাম। এবং বারাকের টুইটে যখন বলল, তিনি ইসরায়েলি মিনিস্টারদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিলেন যে ইরান ড্রোন লঞ্চ করেছে এগেনস্ট ইসরায়েল, এবং আমি তখন পত্রিকাগুলোকে খুঁজছিলাম যে এটির খবর কোথায়, কিন্তু
পত্রিকার খবরগুলোতে এসেছে তার অনেক অনেক পরে। সো তাকে বেশ আমি ক্রেডিবল জার্নালিস্ট হিসাবেই মনে করছি, অন্তত ইসরায়েলের খবরাখবরের দিক থেকে। তিনি বলছেন, ইউএস ডিফেন্স অফিসিয়াল তাদের একটি উদ্ধৃতি দিয়ে তিনি বলছেন যে ইন অ্যাকর্ডেন্স উইথ আওয়ার ironclad commitment to Israel's security, US forces in the region continues to shoot down Iranian launched drones targeting Israel. এটি অত্যন্ত একটি উদ্বেগেরও কথা, ভাবনারও কথা যে মার্কিন সৈন্যরা সেখানে সরাসরি গুলি করে ইরানের ড্রোন ভূপাতিত করছে। তার মানে ইসরায়েলের পক্ষে মার্কিন সৈন্যরা সেখানে সরাসরি অংশগ্রহণ করছে। দর্শক, আমরা যদি একটু ঘটনার পেছনের দিকে যাই, আপনারা সবাই জানেন যে গত সপ্তাহে সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলা করে সেখানে দুজন ইরানি জেনারেলকে হত্যা করা হয় এবং তারপরই ইরান ঘোষণা করেছিল যে তারা এর প্রতিশোধ নেবে। তারা কিভাবে প্রতিশোধ নেবে সেটি সরাসরি না বললেও সবাই ধারণা করে নিয়েছিল যে ইরান ইসরায়েলে একটি আক্রমণ করতে যাচ্ছে। এবং জো বাইডেন, আমরা খেয়াল করেছি গতকাল কিংবা পরশু দিনই তিনি সরাসরি বলেছিলেন যে ডোন্ট, যেন ইরানকে উদ্দেশ্য করে বলেছিলেন ইরান যেন কোনো অবস্থাতেই ইসরায়েলের উপর হামলা না করে। কিন্তু শেষ পর্যন্ত ইরান এই হামলাটি চালিয়েছে এবং ইরান যখন এই হামলাটি চালায় তখন আসলে জো বাইডেন দেলদুয়ারে তার যেই মানে বিচে যে তার অবকাশ কাটানোর যে বাড়ি, সেই বাড়িতে তিনি আসলে অবকাশ কাটাচ্ছিলেন এবং সেখান থেকে তিনি তাড়াহুড়া করে হোয়াইট হাউসে ফিরে গেছেন এবং ততক্ষণে আসলে হামলার খবরটিও মিডিয়াতে চলে এসেছে এবং হোয়াইট হাউস তখন স্টেটমেন্ট করে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের ডিফেন্স এবং ইসরায়েলের যে কোনো ধরনের সহযোগিতার ক্ষেত্রে তারা মানে কি বলবো এটাকে, মানে কোনো বর্ণনা করার দরকার নেই, কোনো ব্যাখ্যাতীত ধরনের সহযোগিতা, মানে যা কিছু চায় তারা সেই ধরনের তারা সহযোগিতা করবে, এমন একটি অ্যানাউন্সমেন্ট সেখান থেকে করা হয়েছিল। আরও একটি বিষয় আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, আপনারা যারা মানে পত্রপত্রিকা ইন্টারন্যাশনাল নিউজ যারা ফলো করেন তারা নিশ্চয়ই জানবেন যে ইরান যখন বলল যে তারা প্রতিশোধ নেবে তার পরপরই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন সেনাবাহিনীর যে সেন্ট্রাল কমান্ডের যিনি প্রধান জেনারেল এরিক কানিলা, তিনি কিন্তু ইসরায়েলে ছুটে গিয়েছিলেন এবং ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার খবরটি জানাজানি হওয়ার পরে অথবা কিছুক্ষণ আগে তিনি সেখান থেকে চলে এসেছেন। কিন্তু তার আগে তিনি সেখানে অবস্থান করছিলেন, মানে ইরানকে সেখানে যে মার্কিন সেনাবাহিনী আছে আশেপাশে সে কোঅর্ডিনেট করার জন্য টু ওয়ার্ক ইন ফেভার অফ ইসরায়েল। ফলে বোঝা যাচ্ছে যে ইসরায়েলের হয়ে সেখানে আসলে মার্কিন সেনাবাহিনীর প্রধান সবাই সেখানে মানে একদম সরাসরি অফিসিয়ালি দেওয়ার এনগেজড ইন দ্য প্রসেস। যাই হোক, এখন যে অবস্থাটি দাঁড়িয়েছে যে ইসরায়েলের দাবি অনুসারে যে ইরান যে হামলাগুলি করেছিল তাদের ক্ষেপণাস্ত্র, তাদের ড্রোন কয়েকটি জায়গায় তাদের সামান্য ক্ষতি করেছে, কিন্তু মোস্ট অফ দেম ওয়ার লাইক দ্য ফয়েল্ড, সেগুলোকে তারা ফিরিয়ে দিতে পেরেছে, বাধা দিতে পেরেছে কিংবা ধ্বংস করে দিতে পেরেছে। ফলে ঠিক এই মুহূর্তে আসলে মানে ঠিক যুদ্ধ পরিস্থিতিটা আর এখন বিরাজমান নাই, সেটি বিদ্যমান নাই। তবে এই যে তৎপরতা শুরু হয়েছে, সিকিউরিটি কাউন্সিলের মিটিং, G7-এর মিটিং এবং ইসরায়েলের ওয়ার ক্যাবিনেটের মিটিং, এটি হচ্ছে সবচাইতে চিন্তার বিষয় যে ওয়ার ক্যাবিনেট যদি তারা মনে করে যে তারা না হামলা করতে শুরু করবে এবং তাদের বন্ধুরা তো তাদের পিছনে আছে। দর্শক, এই জায়গাটায় আমরা যদি একটু পিছনের দিকে যাই, আজ থেকে 6 মাস আগে মানে হামাসের একটি হঠকারী হামলার সূত্র ধরেই কিন্তু ইসরায়েল গাজায় মানে একেবারে সাঁড়াশি হামলা চালিয়ে গণহত্যা শুরু করেছে এবং নারী, শিশু, সাধারণ মানুষ নির্বিচারে তারা মানুষ হত্যা করতে শুরু করেছে। এবং আমরা ডেমোক্রেসি বলি, হিউম্যানিটি বলি, জাতিসংঘ বলি, কোনো কিছু দিয়েই কিন্তু এই যে মানুষ হত্যা, সাধারণ নারী শিশু হত্যা, সেই হত্যা থেকে নেতানিয়াহুকে আমরা কিন্তু ফেরাতে পারিনি, ইসরায়েলকে কিন্তু ফেরানো যায়নি। এবং এই যে আজকে আমরা দেখলাম যে ইরানের এই মানে ড্রোন হামলার বা ক্ষেপণাস্ত্র হামলার পরপরই জো বাইডেন যেভাবে G7 কান্ট্রিগুলোকে বৈঠক ডেকেছেন, যেভাবে মানে দৌড়ঝাঁপ করছেন, মানে এই গণহত্যা বন্ধের ক্ষেত্রে কিন্তু তার উপর তার নিজের দেশের নাগরিকদের যে প্রবল চাপ, সেই চাপের মুখেও তিনি কিন্তু ঠিক অতটা তৎপর হয়ে ওঠেননি। ফলে সেখানে গাজায়, প্যালেস্টাইনে নিরীহ
নিরস্ত্র মানুষ হত্যার ব্যাপারে বাইডেনকে অতটা বিচলিত দেখা যায়নি যতটা না তিনি ইরানের এই হামলার ঘটনায় বিচলিত হয়েছেন। যাই হোক, এগুলো জিও পলিটিক্যাল, এগুলো রাজনীতির ব্যাপার, নিশ্চয়ই তার সেই ব্যাপারে ব্যাখ্যা আছে। আমরা হয়তো আমাদের মতো করে সাধারণ মানুষ, আমরা মানবিকতা খুঁজি, আমরা হিউম্যানিটি দেখতে চাই, আমরা ডেমোক্রেসি দেখতে চাই, আমরা শান্তি দেখতে চাই, এবং শান্তি দেখতে চাই বলে হয়তো আমরা সেইভাবে জো বাইডেনের কাছে কিংবা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছে, কানাডার প্রধানমন্ত্রীর কাছে বা পশ্চিমা সব দেশগুলোর কাছে আমরা সেই ধরনের ব্যবহার আশা করি। যাই হোক, ইরান তাহলে এখন কি করবে? ইরান এই যে ড্রোন হামলা করলো, ক্ষেপণাস্ত্র হামলা করলো, বাস এখানে কি তাদের শেষ? ইরানের যে স্টেটমেন্টটি, তারা স্পষ্ট করে তারা বলেছে যে ইরানস মিলিটারি অ্যাকশন ওয়াজ ইন রেসপন্স টু দ্য জিওনিস্ট রেজিমস অ্যাগ্রেশন এগেনস্ট আওয়ার ডিপ্লোম্যাটিক প্রেমিসেস ইন দামাস্কাস। মানে সিরিয়ার দামাস্কাসে যে মানে তাদের কূটনৈতিক মিশনে হামলা চালিয়ে ইরানের যে 2 জন জেনারেলকে হত্যা করা হয়েছে তার প্রতিশোধ নেবার কথা তারা বলেছিল। এটি হচ্ছে তার একটি প্রতিবাদ, তারা বলছেন সেই প্রতিবাদ হিসাবে তারা এই হামলাটি করছেন, এবং তারা বলছেন দ্য ম্যাটার ক্যান বি ডিমড কনক্লুডেড। তারা বলছেন যে এটির আপাত অবসান হয়েছে, এটি আমাদের দিক থেকে পদক্ষেপ নেওয়ার এটি হচ্ছে সমাপ্তি। তবে হাউএভার, should the Israeli regime make another mistake, ইসরায়েল যদি আবার কোনো ভুল করে, ইরানস রেসপন্স উইল বি কনসিডারেবলি মোর সিভিয়ার। ইরানের ইরান যে রেসপন্সটা করবে, যে প্রতিশোধটা নেবে, সেটা এর চেয়ে হবে ভয়াবহ, এর চেয়ে হবে মারণাত্মক। ইট ইজ একই সঙ্গে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যেও ইরান একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে। তারা বলছে যে ইট ইজ কনফ্লিক্ট বিটুইন ইরান অ্যান্ড দ্য রগ ইসরায়েলি রেজিম। এটি হচ্ছে দুর্বৃত্ত ইসরায়েল এবং ইরানের মধ্যকার একটি কনফ্লিক্ট, দ্বন্দ্ব। এবং তারা বলছে ফ্রম হুইচ দ্য ইউএস মাস্ট স্টে অ্যাওয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র সেখান থেকে দূরে থাকা উচিত। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আসলে সেখান থেকে তো দূরে থাকেনি। মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি সেখানে একদম ফিজিক্যালি অ্যান্ড অফিসিয়ালি পার্টিসিপেট করা যেটি বলে, তারা সেটি করেছে। যাই হোক, ইরানের দিক থেকে তো বলা হয়েছে যে ইট ডিমড কনক্লুডেড। তারা মনে করছে যে তারা তাদের কাজ যেটি প্রতিশোধ নেওয়ার দরকার ছিল কিংবা একটি প্রতিবাদ করার দরকার ছিল, তারা সেই প্রতিবাদটি করেছে। যদি না ইসরায়েল ফার্দার কোনো মিস্টেক করে, ইসরায়েল যদি ফার্দার কোনো ধরনের উস্কানি না দেয়, তাহলে তাদের দিক থেকে আপাতত আক্রমণের কোনো আশঙ্কা নেই বা কোনো সম্ভাবনা নেই। সেই বার্তাটি ইরানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখন ইসরায়েল কি করবে সেটির উপর, কিংবা এই যে জো বাইডেন G7 কান্ট্রিগুলোর বৈঠক ডেকেছেন, কিংবা সিকিউরিটি কাউন্সিলের যে সভা ডাকা হয়েছে, সেইখানে আসলে কি ধরনের বক্তব্য আসবে, কি ধরনের পদক্ষেপ আসবে, তার উপর ডিপেন্ড করবে যে এই আমাদের যে বিশ্ব শান্তির যেই সম্ভাবনা, সেটি কি তিরোহিত হবে, আবার নতুন করে কি অস্থিরতা তৈরি হবে, নতুন করে কি গাজায় যেভাবে গণহত্যা হয়েছে, নারী শিশু হত্যা হয়েছে, ঠিক সেইভাবে আবার ইসরায়েলকে সামনে এগিয়ে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মিডল ইস্টে নতুন করে কোনো গণহত্যার সূচনা করবে কিনা, সেটি বোঝার জন্য আমাদেরকে আরও 1-2 দিন অপেক্ষা করতে হবে। বিশেষ করে রোববারের যেই তৎপরতাগুলো বা প্রোগ্রামগুলো অ্যানাউন্স করা আছে, সেই বৈঠকগুলোতে ইসরায়েলের ওয়ার ক্যাবিনেট কিংবা G7 কান্ট্রিগুলোর বৈঠকে কিংবা সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, তার উপর আন্দাজ করা যাবে এই গতি প্রকৃতি ভবিষ্যতে কোন দিকে যাবে। দর্শক, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। নিশ্চয়ই নতুন কোনো আপডেট থাকলে সেগুলো আবার আপনাদের সামনে নিয়ে আমি হাজির হব। সবাইকে ধন্যবাদ।